সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেইলি সিটিজেন ভয়েজের আজকের টকশোতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন স্টুডিওতে সাবরিনা শারমিন বনি, যিনি একাধারে একজন অধ্যাপক, ইংরেজির অধ্যাপক। তিনি রাজশাহী গার্লস গাইডের কমিশনার। তিনি বন ও পরিবেশ উন্নয়ন কমিটি রাজশাহীর সদস্য। তিনি রাজশাহীর সাবেক স্টুডেন্টদের নিয়ে গঠিত রুয়ায়ের ভাইস প্রেসিডেন্ট সহ তিনি নানা ধরনের সামাজিক দায় দায়িত্বের মধ্যে আছেন। আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে চাইব যে নারী উন্নয়নে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা কী। তো অতিথি, আপনাকে আজকের প্রোগ্রামের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ ডেইলি সিটিজেন ভয়েসকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েসের মাধ্যমে আজকের যারা দর্শক সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আমরা জানতে চাই যে আসলে এই ধরনের একটি উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আপনি কিভাবে আজকের এই অবস্থায় আসতেন, বিশেষ করে আপনার শৈশব, কৈশোর এবং পড়াশোনার বিষয়গুলো, স্কুল কলেজ, আপনার শৈশব, কৈশোর এবং স্কুল কলেজ কোথায় ছিল, আপনার ফ্রেন্ড সার্কেল কেমন ছিল, যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আমার জন্ম রাজশাহীতে, বেড়ে ওঠাও রাজশাহীতে। আমার প্রত্যেকটা কাজের অনুপ্রেরণা আমার শিক্ষক বাবা মা। আমার প্রথম প্রতিষ্ঠান আমার মা, রাজশাহী কলেজের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর বেগম লুৎফা, এবং হচ্ছে যে আমার অনুপ্রেরণা আমার বাবা, আমার শিক্ষক বাবা আব্দুস সামাদ। তাদের দিক নির্দেশনাতে, তাদের পুরো আমাকে হাত ধরে ধরে প্রত্যেকটা সেক্টরে ওনারা নিয়ে গেছেন। আমার বাবা বেসিক্যালি একজন বাম ঘরানার মানুষ ছিলেন 70-এর দশকে। তার চিন্তা চেতনা ছিল যে আমরা দুটো বোন, তখন আমি একাই ছিলাম, আমাকে সেইভাবে তৈরি করবেন যাতে প্রগতিবাদী চিন্তাটা আমার মাথার মধ্যে একদম এস্টাবলিশড হয়ে যায়, এবং প্রগতিবাদী সমাজের একজন প্রবক্তা হিসাবে আমাকে গড়ে তোলার তার ইচ্ছা ছিল। এই জন্য আসলে 70 দশকে কিন্তু বাম ঘরানা রাজনীতি ব্যাপক দাপট ছিল সেই সময়টায়। হ্যাঁ, আমিও সেটাই দেখেছি, এবং সেই ধারাবাহিকতায় আমাকে ইংরেজি মিডিয়াম স্কুলে ওনারা ভর্তি করেন, এবং পাশাপাশি বাড়িতে নাচের শিক্ষক আমাদের নৃত্যগুরু বাদল মামাকে বাসায় রাখেন, এবং সেভাবেই আমার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে এবং শিক্ষা অঙ্গনের সঙ্গে একটা সংমিশ্রণ ঘটে। আস্তে আস্তে আমার এই পদচারণাটা আরও বৃদ্ধি পায়, এবং সাংস্কৃতিক অঙ্গনের পদচারণাটা মূলত আমার বাবার জন্যই। এবং এইখানে এরপরে যখন আমি সরকারি গভর্নমেন্ট স্কুলে গেলাম, হাই স্কুলে, তখন ওইখানে স্কুল যেটা আমার সরকারি বালিকা বিদ্যালয়, এখানে প্রাইমারি সেকশন ছিল এবং হচ্ছে যে হাই স্কুল একসাথেই। আমি সেখানে যেটা এখন পরিচিত রাজশাহীতে হেলেনাবাদ সরকারি স্কুল বলে, এখানে আমি পঞ্চম ভর্তি হই, এবং পঞ্চম শ্রেণীতেই আমি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত হই। প্রথম আমার খেলাঘরের সঙ্গে কাজ। আমি তখন একটা পত্রিকা বের হতো বাচ্চাদের জন্য, কিশোর কণ্ঠ নামে। সেইখানে সেটা কিন্তু সাপ্তাহিক একটা নিউজ পেপার। এই আজকের যে কিশোর কণ্ঠ আমরা পাচ্ছি সেইটা না, এটা একটা নিউজ পেপার হিসেবে বের হতো। তো ওইখানে আমি খেলাঘরের একটা দেখলাম, তারা একটা আহ্বান করেছে রচনা প্রতিযোগিতা। আমি সেখানে রচনা লিখে পাঠালাম, তখন আমি ক্লাস 5-এ পড়ি, এবং খেলাঘরের দাদু আমাকে নিজে পোস্ট কার্ডে হাতে লিখে উনি আমার এই রিপ্লাইটা দিলেন যে আমি যে রাজশাহীর এই উত্তর অঞ্চলের একটা পিছিয়ে পড়া জনপদ থেকে একটা পঞ্চম শ্রেণীতে পড়া ছাত্রী, তাদের আহ্বানে সাড়া দিয়ে মানে পোস্টের মাধ্যমে, ডাক বিভাগের মাধ্যমে আমি যে রচনা লিখেছি, এই জন্য এত প্রশংসা উনি করলেন যে আমার এটা একদম জীবনের একটা মনে হলো প্রথম একটা পাওয়া।
এবং সেখান থেকেই আমার শুরু হলো বিভিন্ন পর্যায়ে উপস্থিত বক্তৃতা, তারপরে হচ্ছে যে বিভিন্ন কম্পিটিশানে অভিনয় অংশগ্রহণ, শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ। এটা আমার বাবা মা সবসময় আমাকে অনুপ্রাণিত করতো। পাশাপাশি আমার মা নিজেই আমাকে পড়ালেখা করাতেন। আমি পঞ্চম শ্রেণীতে যখন বৃত্তি পরীক্ষা দিলাম, তখন তারা কিন্তু সেই জায়গাটা 3টা মাস তারা শিক্ষক হিসেবে আমার পিছনে কাজ করলো, এবং আমি এখানে স্কলারশিপ পেয়েই হাই স্কুলে 6-এ ভর্তি হলাম। আর আমার গার্ল গাইডিং যদি বলা যায়, আমার এই পঞ্চম শ্রেণী থেকেই, হলদে পাখি আমাদের প্রথম স্তর, সেখান থেকে আমার কর্মকাণ্ড শুরু। সেভাবে দেখা যায় যে আমার বাবা মাই আমার হচ্ছে প্রতিষ্ঠান। সংস্কৃতি কর্মী থেকে আপনি একজন রাজনীতিক কর্মীতে পরিণত হলেন। আসলে সাংস্কৃতিক অঙ্গন কি রাজনৈতিক অঙ্গনকে প্রভাবিত করছে এখানে? না, আমার রাজনৈতিক অঙ্গন এখন হচ্ছে ইসলামী আন্দোলন। আসলে ইসলামী আন্দোলনের একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আলাদা আছে, কিন্তু আমার সাংস্কৃতিক প্ল্যাটফর্মটা ছিল আলাদা, একদম সম্পূর্ণ ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত। তা আমি সেই ব্যাকগ্রাউন্ডটা একটু বলি এখানে, যে আমি প্রত্যেকটা কার্যক্রমের মাধ্যমেই, যেমন গার্ল গাইড অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি বাইরে যে সমষ্টির সঙ্গে কাজ, এটার মাধ্যমে এগিয়ে যেতে থাকলাম। আমি গার্ল গাইড অ্যাসোসিয়েশনের ব্যান্ড দলের সদস্য ছিলাম, এবং খুব ভালো একটা দক্ষ ব্যান্ড বাদক হিসাবেই আমাকে গণ্য করা হতো এই হেরানাবাদ সরকারি স্কুলে। আমার এসএসসির রেজাল্ট যখন হলো, রেজাল্টটা হলো যে তখনকার প্রেক্ষাপটে খুব ভালো রেজাল্ট। যে আমি স্টার মার্ক পেয়ে 5টা লেটার নিয়ে, তখন সম্ভবত দিনাজপুর বোর্ড, শিক্ষা বোর্ড, এটা মনে হয় ছিল না, আমাদের সমন্বিত একটা শিক্ষা বোর্ড ছিল রাজশাহীর, সেইখানে 300+ স্টার মার্ক পেয়েছিল, তার মধ্যে আমি একজন। আমি রাজশাহী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হলাম। ওখানেও আমার সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক কার্যক্রম শুরু হলো। তো এখানে একটা জিনিস আমাকে আমার জীবনের পথ চলাটাকে একটু অন্য আঙ্গিকে নিয়ে গেছে, নতুনভাবে শিখিয়েছে। সেটা হলো আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট। আর আমি হচ্ছে 12 মার্কের জন্য ফার্স্ট ডিভিশন পেলাম না। তা আমার কাছে মনে হলো সেই রেজাল্টটাই আমার জীবনের সবচেয়ে ভালো রেজাল্ট। কিন্তু আমার অনুভূতিটা রেজাল্টের পরে হলো যে নিশ্চয়ই আমার বাবার খুব ইচ্ছা, একটা সুপ্ত ইচ্ছা, যে আমার মেয়েকে নিজে হাতে প্রগতিবাদী সমাজের প্রবক্তা হিসেবে গড়ে তুলেছি, সে আবার ইসলামিক ঘরানার মধ্যে আসুক। কিন্তু উনি কখনো আমাকে বলেননি। আমার অনুভূতি হলো যে আমার বাবার পথ ধরেই আমি চলবো, যেভাবে আমার বাবা পরিবর্তন হয়েছে আমি সেভাবেই চলবো। আমি আত্মপ্রত্যয়ী ছিলাম এবং নিজে কনফিডেন্ট খুব, এবং নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বাবা মাকে অবশ্যই প্রাধান্য, তো বাবা মার কথাতেই আমি চলেছি, কিন্তু আমার কিছু নিজস্বতাও ছিল। তো যখন এই প্রস্তাব আসলো, তখন আমি নিজে একটু খোঁজ খবর নিলাম। তো খোঁজ খবর নিয়ে আমার বন্ধু সার্কেল বলল যে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু সূর্যের মুখ কোনোদিন দেখতে পাবে না, তার সঙ্গে যে মানে গাঁটছড়া বাঁধবে। তো এটা কিন্তু আমার একটু চ্যালেঞ্জ হয়ে গেল, মানে জীবন অন্ধকার নেমে আসবে এরকম একটা ভয়, মানে আমার আবার চ্যালেঞ্জ। আচ্ছা দেখি না কেন, আমার ছোট থেকে একটু অচেনা অ্যাডভেঞ্চার। আমি রাজশাহীতে অলিগলিতে ইচ্ছা করে ঢুকতাম, যাতে করে এটা দেখি কত দূর গেছে। হ্যাঁ, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চ্যালেঞ্জ গ্রহণ করি, যেহেতু বাবার ইচ্ছা। ওই যে মনের মাঝে একটা অপরাধ বোধ কাজ করছে যে বাবার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না। তখন এইখানে যখন আমার একটা সম্পৃক্ততা হয়ে গেল আইনগতভাবে, তখন উনি কিন্তু আবার একজন অভিভাবক হয়ে গেলেন, এবং একটা প্রাণের ইচ্ছা ছিল আমি শিক্ষকতা পেশায় যাই। তার অনুপ্রেরণাতেই আমার এই শিক্ষকতা পেশায় আসা। তাহলে বোঝা যাচ্ছে যে অধ্যাপক জাহাঙ্গীর স্যারের আন্তরিকতা এবং তার চাওয়াকেই আপনি প্রাধান্য দিয়েছেন অনেকটা, বলতে গেলে প্রাধান্য দেওয়ার মতনই মানুষ। কারণ উনিও আমার বাবা যেমন চাপিয়ে দেননি কোনো কিছু, এবং এই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর যে একদম ভিন্ন আঙ্গিকের একজন ব্যক্তিকে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন, এবং প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক ছিল। আসলে পরের দিনই আমার কাছে মনে হলো যে এটা আতঙ্কটা একদমই কি বলবো ভিত্তিহীন। হ্যাঁ, কারণ অত্যন্ত উদার মনের মানুষ, এবং সে আমার মেন্টালিটি বুঝে বুঝে তার জায়গাতেই আমাকে নিয়ে গেছে, কিন্তু তার লক্ষ্যেই আমাকে পৌঁছে দিয়েছে। আপা আসলে ডাক্তার জাহাঙ্গীর তো এখন রাজশাহীর ময়দানের জন্য খুব প্রাসঙ্গিক একজন মানুষ। তো আপনি তো তার সাথে আপনার সংসার জীবন 38 বছর। আসলে আপনি ডাক্তার জাহাঙ্গীর স্যারকে আপনি আসলে কিভাবে দেখেছেন?
এই 38 বছরে? 38 বছরে আমার প্রথম আইডল আমার বাবা মা, আর দ্বিতীয় আইডল হচ্ছে এই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। কারণ আমি ফার্স্ট ইয়ার যখন অনার্স পড়ি, আমার 15 থেকে 1 মাসের মাথাতেই বিয়ে হয়ে যায়। এরপরেই ফার্স্ট ইয়ারেই বিয়ে। আচ্ছা। এবং এরপরে তখন তো খুব সেশন জট ছিল বিশ্ববিদ্যালয়ে। এরপরে আমার প্রথম সন্তান জন্ম নেয়, তখন তার 7 মাস বয়স। ওই সময় রাকসু ইলেকশন হয়। আচ্ছা। এবং আমি হচ্ছে যে মহিলা সম্পাদিকা হিসাবে, সহকারী মহিলা সম্পাদিকা হিসেবে রাকসুতে আমি ইয়ে করি, প্রতিদ্বন্দ্বিতা করি লতিফ রফিক পরিষদ। তখন কি আচ্ছা দলের তখন ছিল? তো সেখানে আমাকে সংগঠন থেকে মনোনয়ন দেওয়া হয়, যদিও আমি হচ্ছে সমর্থক পর্যায়ে ছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার। এবং এই সমর্থক পর্যায়টাও কিন্তু উনি খুব ধৈর্যের সঙ্গে আমাকে বিভিন্ন জায়গাতে, যেখানে যেখানে আমাদের একটু ভয়, যে এই যে বোরকা পরা ছাত্রীরা, এরা মনে হয় ঘরের মধ্যে থাকে, এদের মনে হয় কোনো কি বলে নিজস্বতা নাই, মতামত প্রকাশের স্বাধীনতা নাই, তারা সাংস্কৃতিক অঙ্গন বোঝে না। তো উনি ওই জায়গাগুলোতে আমাকে, ওই বাড়িগুলোতে বেড়াতে নিয়ে যেতেন। এবং সেইখানে তাদের সঙ্গে আমার পরিচয় করে দেওয়ার পরে আমার কাছে মনে হলো এদের চেয়ে ভালো বন্ধু আর কেউ নাই। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার যে একটা সুশীল সাংস্কৃতিক দল আছে, যেহেতু আমি সাংস্কৃতিক মনা মানুষ, এটার সঙ্গে আমি কিন্তু কি হয়ে গেলাম, জড়িত হয়ে গেলাম। এবং এরপরে আমাকে ওই সমর্থক পর্যায়ে মনোনয়ন দেওয়া হলো। সেই সময় ডাক্তার জাহাঙ্গীরের যে সহযোগিতা, যে আমাকে উনি একদম সকালবেলা, আমার পারমিশন নেওয়া ছিল প্রক্টর স্যারের কাছে, যেহেতু আমি হচ্ছে একজন মা ছাত্রী, এই জন্য আমি হচ্ছে সকালে যে হলে যেতে পারবো, রাত 11টায় আমি হল থেকে, তখন তো আমাদের সান্ধ্য আইন ছিল, হ্যাঁ, তো বের হতে পারবো। এবং এটা আমার হাজব্যান্ড যেয়ে নিয়ে আসবে। উনি সকালবেলা মোটরসাইকেলে করে আমাকে ইউনিভার্সিটি রেখে আসতেন, আর রাত 11টা সাড়ে 11টায় আমাকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসতেন। তা আমাদের যে এখন ডক্টর জাহাঙ্গীর স্যার কি রাজশাহীতে কোনো জবের সাথে ছিলেন? হ্যাঁ, তখন ওনার উপজেলা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার ছিলেন। বিসিএস চাকরি ছিল? হ্যাঁ হ্যাঁ, বিসিএস ক্যাডার ছিল উনি। 3 বছর বিসিএস ক্যাডার হিসাবে চাকরি করা অবস্থায় আমার সঙ্গে তার বিয়ে হয়। আচ্ছা। সমাজের নারীদের নিয়ে যে কথাগুলো প্রচলিত রয়েছে, এই জায়গা থেকে আপনি নারীদের নিয়ে কি ধরনের কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন? আসলে বাংলাদেশের নারীরা খুবই অবহেলিত আমার দৃষ্টিতে। কিন্তু আমি যখন ইসলামিক লাইনে আসলাম, ইসলাম নিয়ে চিন্তা করা শিখলাম, তখন যে হিস্ট্রিগুলো পড়লাম, তাতে দেখলাম যে ইসলামের মতো মডার্ন জীবন ব্যবস্থা আর কোথাও নাই, যেখানে নারীদেরকে অনেক দূর মানে পর্যন্ত যাওয়ার একটা সুযোগ আছে। আমাদের যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওয়াইফ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, উনি তো একজন ব্যবসায়ী মহিলা ছিলেন, এবং ধনী এবং ব্যবসায়ী মহিলা, এবং উনি একজন বিশাল সমাজসেবক মানুষ ছিলেন। আচ্ছা, এরপরে খলিফার যুগে যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা প্রত্যেকেই কিন্তু এক একটা বিষয় আইকন, মানে উদ্যোক্তাও ছিলেন, সমাজসেবক, উদ্যোক্তা, ব্যবসায়ী, তারপর হচ্ছে যে শিক্ষাবিদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিষয় বলা হয় যে তিনি একজন অনেক বড় মাপের জ্ঞানী মানুষ, জ্ঞানী ছিলেন। উনি কিন্তু চিকিৎসা মুহাদ্দিস, হাদিসের গুরু সেটাই। তা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, সব যুগে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যেমন সিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি হচ্ছে বাজার প্রশাসক ছিলেন। এটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। আমরা যদি রাজশাহী সিটি কর্পোরেশনের বাজার প্রশাসককে যদি আমরা খোঁজ করি, যে তার মানে কর্মক্ষেত্রটা কতদূর প্রসারিত, মানে তার অর্ডার ছাড়া, রিকমেন্ডেশন ছাড়া একটা পণ্য বাজারে যাবে না, এবং বাজার যাচাই করবেন উনি, অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু একজন মহিলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে খলিফা হারুন আর রশিদ, তার ওয়াইফ যেটা জুবাইদা, উনি তো এই যে আমরা যে বাগদাদ থেকে মক্কা পর্যন্ত যে গ্র্যান্ড রোড, এইখানে কিন্তু তার আর্কিটেকচারের জ্ঞান, সে কোথায় পুলিশ স্টেশন হবে, কোথায় হসপিটাল হবে, সেবা কেন্দ্র হবে, সব কিছু কিন্তু উনি প্ল্যান দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে ইসলাম কিন্তু নারীদের কোথাও বাধা দেয়নি। এই বইগুলো, ইতিহাসগুলো পড়তে চেয়ে আমি খুবই অনুপ্রাণিত হলাম, এবং আমার কাছে মনে হলো যে কেন এই ভুল ধারণাটা সমাজে,
এবং ডাক্তার জাহাঙ্গীর আমাকে উৎসাহিত করলো এই ইতিহাসগুলো পড়ার ব্যাপারে। এবং উনি দেখেছিলেন যে আমার মনের মধ্যে একটা চ্যালেঞ্জিং মন আছে, এই জন্য উনি আমাকে চ্যালেঞ্জ মোকাবেলার মতো করেই তৈরি করে এখানে নিয়ে আসছেন। তো চ্যালেঞ্জ আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে নারীদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। এটা নিয়ে আমি সবসময় চিন্তা করি। আমার গার্ল গাইড অ্যাসোসিয়েশন যেমন ফিমেল ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশন, যেটা এক অরাজনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেইখানে নারীদের নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। এটা ছাত্রী নিয়ে আমরা কাজ করি, এখানে তাদের দক্ষ করে তোলা হয়, তাদেরকে হচ্ছে যে লিডারশিপ দিয়ে নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়া হয়। তো আরেকটা বিষয় হলো যে আমাদের প্রান্তিক পর্যায়ে যে নারীরা আছে তাদের মধ্যে কিন্তু অনেক দক্ষতা আছে। আমরা যদি তাদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করি, তাদেরকে উদ্যোক্তা হিসাবে তাদের আত্মনির্ভরশীলতা এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলা যায়। একজন নারী যখন আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাসী হবে, তখন একটা সমাজ কিন্তু এগিয়ে যাবে, মানে স্বাবলম্বী হবে, স্বাবলম্বী হবে। হ্যাঁ, তাদেরকে এই সহযোগিতাগুলো করতে হবে। কেননা তার যে পণ্য, তার যে উদ্যোগে যে পণ্যটা তৈরি হচ্ছে, এটা আমরা বাজারজাত করে দেওয়ার যদি একটা প্রসেস দিয়ে দিতে পারি তাদেরকে, তারা কিন্তু আমাদের এক একটা অ্যাসেট। এই প্রান্তিক পর্যায়ে নারীদের নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছা। উচ্চশিক্ষিত নারীদের নিয়ে আপনার প্ল্যান কি? আসলে আমাদের কিভাবে কাজ করতে চান উচ্চশিক্ষিত নারীদের সাথে? সেটাই, আমাদের দেশে নারীরা কিন্তু অনেক উচ্চশিক্ষিত নারী প্রত্যেকটা জেলায় আছে। তো আমার একটা জিনিস আমার উপলব্ধি যেটা, যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সব জায়গাতেই আছি, কিন্তু সমাজ নিয়ে চিন্তা করার মানুষের একটা অভাব আছে। একজন উচ্চশিক্ষিত নারী একটা সমাজের কিন্তু আইডল অন্য নারীদের জন্য, এবং তার চিন্তাটা কিন্তু সমাজ গঠনের একটা ভিত্তি। আমরা একজন উচ্চশিক্ষিত নারীর পিছনে কিন্তু অনেক প্রান্তিক নারী থাকে, এবং এই প্রান্তিক নারীদেরকে কিন্তু একজন নারী কি করে, যেমন আমি একটু উদাহরণ দিই, আমার যেমন সন্তান আছে, তারপরে আমার বাসায় হেল্পিং হ্যান্ড আসে, আমার বিভিন্ন শ্রেণীর প্রতিবেশী আছে, ওই জায়গাটায় ওই বিল্ডিংটা, এখন তো একটা বিল্ডিং মানে একটা পাড়া, একজন উচ্চশিক্ষিত নারী কিন্তু কি হচ্ছে যে তাদের আইডল। তারা কিন্তু চিন্তা করে যে উনি কিভাবে চলছেন, কি কথা বলছেন। হ্যাঁ, এই জন্য আমি মনে করি যে উচ্চশিক্ষিত একজন নারী সমাজ নিয়ে চিন্তা করলে আমাদের বাংলাদেশের এই পিছিয়ে পড়া সমাজকে অনেক দূর আগিয়ে নেওয়া যাবে। এই জন্য আমার চিন্তা যে প্রত্যেক মানে উচ্চশিক্ষিত নারীরা সমাজ সংস্কারকের ভূমিকা পালন করুক, এবং তারা হচ্ছে যে আইটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করে গ্লোবাল ভিলেজের সঙ্গে সম্পৃক্ত হোক। এবং এই গ্লোবাল ভিলেজের সঙ্গে যখন সম্পৃক্ত হবে, তখন কিন্তু এই পুরো পৃথিবীতে কোথায় কিভাবে নারীদের নিয়ে কাজ চলছে এই জ্ঞানটা তার আসবে, তখন সে আবার এই বাংলাদেশের সমাজ গঠনে সেটাকে প্রায়োগিক জায়গায় নিয়ে যেতে পারবে। এই নিয়ে কি আপনার দলের কোনো কর্মসূচি আছে? আমি তো মনে করি যে আমার দল বলতে যে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাতে ইসলামী, এই মহিলা অঙ্গনে বা নারী উইংয়ে তাদের এইটার বিশাল একটা পরিকল্পনা আছে এবং কাজও করে যাচ্ছেন, যেটা কিনা অন্য কোনো দল কিন্তু পায়নি। এই জন্য বলছি অন্য কোনো দলে পায়নি সেইভাবে। তাদের পরিকল্পনা হয়তো আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রটা আমার চোখে পড়েনি। হ্যাঁ, হয়তো বা আমার চোখে আসেনি। আমি যখন এটা 2002-03 দিকে এখানে এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, হ্যাঁ, এটা হিলারি ক্লিন্টনের একটা এনজিও। তো এখানে মিড লেভেলের মানে নেতৃত্বের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের একটা ট্রেনিং হয়েছিল, লিডারশিপ ট্রেনিং। তো আমি 2বারই সেখানে ছিলাম। তো সেইখানে যে কান্ট্রি ডিরেক্টর যিনি, উনি আমার সঙ্গে পরে প্রোগ্রাম শেষে কথা বললেন। উনি বললেন যে আমরা কান্ট্রি ওয়াইড এই প্রোগ্রামগুলো দেখে আমাদের যে অবজারভেশন সেটা হলো, সেই সময় কিন্তু 2002-03 দিকে আমাদের যেটা অবজারভেশন, বাংলাদেশ জামাতে ইসলামীতে যত এডুকেটেড, হাইলি এডুকেটেড এবং খুব করিতকর্মা মহিলা আছে, এটা আমরা অন্য কোনো দলে পাইনি। তাহলে এই যে দলের মধ্যে যে একটা কোয়ালিফাইড মহিলা তারা ডিটেক্ট করতে পারলো, কেন পারলো? নিশ্চয়ই দলের একটা পরিকল্পনা এখানে আছে। এই যে কথা বলার প্রশিক্ষণটাও এখানে দেওয়া হয়, যে একটা বক্তব্য কিভাবে একজন দিবে, প্রান্তিক পর্যায়ে যে একজন বক্তব্য কীভাবে দিবে, তারপরে মানব সম্পদ উন্নয়ন একটা বিভাগই আছে, যে বিভাগের মাধ্যমে আমরা মিডওয়াইফ,
তারপরে হচ্ছে নার্স, সেবিকা, তারপরে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণ, আচ্ছা। এগুলো কিন্তু সব হচ্ছে। তা আমি মনে করি যে এটা একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ জামাতে ইসলামী একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মধ্যে আপনার নারীদেরকে একটা দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। আচ্ছা, নারী জেনজিদের জন্য আপনারা কি করতে চান? আচ্ছা, আমার তো আসলে আমার শিক্ষকতা জীবন হচ্ছে 31 বছরের। আচ্ছা, তো যত দিন যাচ্ছে আমার নারী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এখন ছেলেদের চেয়ে মানে ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি, এবং আমি এই গার্ল গাইডিংয়ের মাধ্যমে তাদেরকে নিয়ে কাজ করি। আমার শিক্ষা প্রতিষ্ঠানও আমাকে অনেক সহযোগিতা করে, এবং সেইখানে যেমন তাদের কতগুলো প্রশিক্ষণের কাজ আমরা করে থাকি। সেটাকে আমাদের গার্ল গাইডিংয়ে নৈপুণ্য সূচক ব্যাজ বলে একটা ব্যাজ অর্জন করতে হয়, যেমন প্রাথমিক চিকিৎসা, তারপরে কম্পিউটারের প্রশিক্ষণ, তারপরে হচ্ছে যে তার ভিতরে যে সুপ্ত প্রতিভা, তার আন্তর্জাতিক জ্ঞান, তার জাতীয় দেশ সম্পর্কে জ্ঞান, তারপরে হচ্ছে বই পড়ার প্রতি তার প্রবণতা, এই বিভিন্ন সেক্টর নিয়ে তাদেরকে আমি কলেজ লেভেলেই আমি এদেরকে তৈরি করা হয়, এবং পরবর্তীতে তারা যখন উচ্চশিক্ষায় চলে যায় তাদের সঙ্গে কিন্তু আমার যোগাযোগ থাকে, এবং তাদেরকে আমি এই সেক্টরটা দিয়ে যে সেক্টরে কাজ করতে চাই, যে গার্ল গাইডে আসছে গার্ল গাইডে, যে ছাত্রী সংস্থায় যাচ্ছে ছাত্রী সংস্থায়, সবার সঙ্গে সমন্বয় করে এই তরুণীদেরকে আমি একটা ভিশন দেখাতে চাই। হ্যাঁ, সেই ভিশনটা হচ্ছে এখন যেমন নারী ক্ষমতায়ন বলছে, কিন্তু আমি একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করি যৌক্তিক ক্ষমতায়ন, মানে নারীর যৌক্তিক ক্ষমতায়ন। এই যৌক্তিক ক্ষমতায়নের জায়গায় নারীকে যেতে হবে, কারণ একটা নারীকে ইসলাম কিন্তু বিপুলভাবে ক্ষমতায়নের সুযোগ দিয়েছে। কারণ একজন মা একটা পরিবার চালায়। একজন নেপোলিয়ন একটা কথা বলছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। অবশ্যই এটা তো 100% ঠিক, কারণ যে একটা সুস্থ মা মানে একটা সুস্থ জাতি। হ্যাঁ, একটা সুস্থ মা একটা সুস্থ সন্তান তৈরি করলে সে একটা সুনাগরিক জাতি, সুনাগরিক পাবে। তাহলে এখানে কিন্তু মায়ের একটা বিশাল ভূমিকা আছে। আমি আমার ছাত্রীদেরকে সবসময় মাথার মধ্যে এটা দিই যে তোমার 2টা ক্ষেত্র হবে, পরবর্তীতে 3টা ক্ষেত্র হবে। একটা হচ্ছে তুমি এখন মায়ের পরিবারের সঙ্গে আছো, পরবর্তীতে তোমার শ্বশুরবাড়ির পরিবারের সাথে যাবা, পরবর্তীতে তুমি পেশায় যাবা। এই 3টাকে তোমাকে কম্বিনেশন করতে হবে, কারণ তুমি এখন যেভাবে মায়ের পরিবারের থেকে তুমি যে সুযোগ সুবিধা পাচ্ছ, মায়ের সঙ্গে তোমার একটা সম্পৃক্ততা আছে পরিবারের সদস্যদের সঙ্গে, পরবর্তীতে ওই পরিবারটাকেও তোমাকে সেই এখানকার প্রশিক্ষণটাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে, এবং সেখানেও লিডার হওয়ার চেষ্টা করতে হবে। তোমার কথা যেন সবাই মানে, যেটা কিনা এখন ডাক্তার জাহাঙ্গীরের পরিবারে আমার কিন্তু এই জায়গাটা আমি তৈরি করেছি, একদিনে তো এটা হয়নি। হ্যাঁ, আমার পরিবারের ওনার 10 ভাই এবং 3 বোন। আমার বিশ্বাস তারা আমার কাছে সব পরামর্শ, সব কিছু চাওয়া পাওয়া, হ্যাঁ, সব কিছু দিক নির্দেশনা তারা আমার কাছে নেয়, এবং আমি সেই ভূমিকায় থাকি। একজন মেয়ের কিন্তু এইখানেই ক্ষমতায়ন, যে একটা পরিবার থেকে যে আরেকটা পরিবারের সঙ্গে, অবশ্য যে পরিবারে আমি গেলাম সেই পরিবারেরও সহযোগিতা দরকার আছে, দুটো যখন কম্বিনেশন হবে তখনই এই ক্ষমতায়নটা, যৌক্তিক ক্ষমতায়নটা হবে। এবং পেশার জায়গাতে যে আমি যেটা বলি আমার ছাত্রীদের, তুমি যে পেশাতেই থাকো সেখানে তোমাকে সময়ানুবর্তী হতে হবে। তোমাকে ওখানে মানে সূক্ষ্মভাবে যতটা তোমার শ্রম তারা চায় সেই শ্রমটাকে দিতে হবে, এবং হচ্ছে সেই পেশাটাকে তোমাকে হালাল করতে হবে, কোনো ফাঁকি এখানে থাকবে, তখনই কিন্তু তুমি কি পাবা, তোমার যৌক্তিক ক্ষমতায়ন। আচ্ছা, এখানে একটা বিষয় বারবারই আসছে যে গার্ল গাইডসের সাথে আপনি সম্পৃক্ত, এবং তার রাজশাহী কমিশনারও আপনি। তো সেক্ষেত্রে আসলে গার্লস গাইডে আপনার আশাটা কিভাবে, এবং গার্লস গাইড কিভাবে নারীদের মধ্যে কাজ করছে? আচ্ছা, আমার তো আশা প্রথমেই বললাম যে ছাত্র জীবনে ছিলাম আমি ক্লাস 5ম শ্রেণী থেকেই। এরপরে তো আমার বিভিন্ন মানে অনার্স লেভেলে আমি একটু ডিটাচড ছিলাম এখান থেকে। এরপরে আমি যখন শিক্ষকতা পেশায় কলেজে জয়েন করলাম, বছর 5 পরে আমি দেখছি যে আমাদের বেশ 30 জন নারী শিক্ষার্থী ছাত্রীদেরকে স্কাউটিংয়ে সম্পৃক্ত করা হচ্ছে। তাৎক্ষণিকই আমার সেই ছাত্রী জীবনের ওই প্রশিক্ষণগুলো মনে পড়ে গেল। আমি বললাম যে যেখানে আমাদের একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, একই
একই উদ্দেশ্য, একই লক্ষ্য, একই কিন্তু কর্মকাণ্ড, তাহলে তখন আমি আমার প্রিন্সিপাল সিদ্দিক হোসেন স্যারকে প্রপোজাল দিলাম যে এইখানে একটা, তো উনি একদম সার্বিকভাবে সর্বাত্মক আমাকে সহযোগিতা করে 35 জন ছাত্রী নিয়ে আমি এই উইংটা গঠন করলাম এবং রেজিস্ট্রেশন করালাম গার্ল গাইডের অ্যাসোসিয়েশন যেটা অঞ্চল আছে এখানে রাজশাহীতে, সেখানে আমাদের এই দলটাকে রেজিস্ট্রেশন করালাম। বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমি সংযুক্ত হলাম এখানে। পরবর্তীতে তারা হঠাৎ করে তাদের যে কমিটি গঠনের একটা প্রসেস আছে, আমাকে হঠাৎ করে 18 সালে তারা ফোন দিয়ে বলল যে আপনাকে আমরা জেলা কমিশনার হিসাবে চাই। কিন্তু এখানেও কিন্তু আমার ইসলামী আন্দোলনের কথা চলে আসে। এখানে আমি যে জায়গাতে আছি বাংলাদেশ জামাত ইসলামীতে, সেইখানে কিন্তু আমি আমার যে দায়িত্বশীল তাকে কিন্তু আমাকে জানাতে হবে। আমি তাদেরকে জানালাম। ওনারা আমাকে বললেন যে যে কোনো সামাজিক কাজে আমাদের কোনো বাধা নাই, হ্যাঁ, যদি সেটা সুশৃঙ্খল পরিবেশ হয়। আলহামদুলিল্লাহ আমি সেখানে জেলা কমিশনার হিসাবে এখন অদ্যাবধি কাজ করে যাচ্ছি এবং এইখানে জেন জিদের সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে, কেননা এটা বিরাট একটা অফিস। এখানে তাদেরকে মানে স্পোকেন ইংলিশের একটা ট্রেনিং দেওয়া হয়, তারপরে কম্পিউটারের উপরে দক্ষ করা হয়, তারপরে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে একটা। এখানে এই এক্সচেঞ্জ প্রোগ্রামটা এক জেলার সঙ্গে আরেক জেলার হয়, এক দেশের সঙ্গে আরেক দেশের হয়, একটা মহাদেশের সঙ্গে আরেকটা মহাদেশের হয়। সবচেয়ে মজার ব্যাপার, আমার 20 জন ছাত্রী রাজশাহীতে, তারা দক্ষিণ আফ্রিকায়, তারপরে ইন্ডিয়াতে, মালয়েশিয়ায়, তারপরে হচ্ছে যে সিঙ্গাপুর, এই জায়গাগুলোতে, ব্রুনাই, এই জায়গাগুলোতে তারা এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ট্রেনিং প্রোগ্রাম করে আসছে। এবং এর ফলে দেখা যাচ্ছে এই তারুণ্যের মধ্যে, মানে তরুণীদের মাঝে একটা আত্মবিশ্বাস, লিডারশিপ কোয়ালিটি তৈরি হচ্ছে। আর আমি তাদের সঙ্গে সংমিশ্রণ ঘটাই, যে তাদেরকে আবার সেশন দিই যে ইসলামে দেখো নারী নেতৃত্বটা এইরকম, এবং নারীদেরকে এইভাবে তারা ইসলাম হচ্ছে দিক নির্দেশনা দেয়। এর ফলে আমার ছাত্রীরা কিন্তু দুটো মিলিয়ে আমার বিশ্বাস যে তারা এই বাংলাদেশের প্রেক্ষাপটে 90% মুসলিম অধ্যুষিত দেশে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তবে পাশাপাশি আমার কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রীরাও আছে, এবং তারাও হচ্ছে তাদেরকে আমি এটা বলি যে তোমার ধর্মের প্রতি তুমি শ্রদ্ধাবোধ রেখেই তুমি এই কাজটা করবা। আমরা জেনেছি যে আপনি মহারাষ্ট্র পুনেতে আপনি একটা ইন্টারন্যাশনাল একটা প্রশিক্ষণ প্রোগ্রামে ছিলেন। তো আসলে এত বড় জায়গায় ইন্টারন্যাশনালি ভিউ এক্সচেঞ্জের সুযোগটা আপনার কিভাবে আসলো, এবং ওই প্রোগ্রামটা অভিজ্ঞতা যদি আমাদের সামনে একটু উপস্থাপন করেন। এই প্রোগ্রামে তারা আমাকে বাছাই করলেন জাতীয় পর্যায় থেকে। আসলে বিভিন্ন সূচক আছে, হ্যাঁ, যে আমার ছাত্রী জীবনের অভিজ্ঞতা, আমি কতটা তাঁবুবাস মানে ক্যাম্প করেছি, আমি এইখানে যে কমিশনার হিসেবে বা শিক্ষক হিসেবে ছাত্রীদের জন্য কি করছি, এই সূচকে তারা আমাকে সিলেকশন দিয়েছিল। এবং এটার ব্যাপারে দুইটা রাজশাহীর 2 জায়গাকে আমি একটু স্মরণ করতে চাই। সেটা রাজশাহী অঞ্চল এবং ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। আমি যখন চান্স পেলাম তখন আমার আসলে প্রথমে একটু যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ডাক্তার আমাকে উৎসাহিত করলেন যে না, যেখানে ফিমেল ওরিয়েন্টেড একটা প্রশিক্ষণ আন্তর্জাতিক, এটা যাওয়া যায়। আমার বাবা আমাকে ওখানে সাথে গেছিলেন, এবং সেইখানে 17টা দেশ আসছিল পার্টিসিপেন্ট, মানে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, আফ্রিকা, তারপরে হচ্ছে যে ভেনিজুয়েলা, সুইজারল্যান্ড, বিভিন্ন পোল্যান্ড, ইউক্রেন। তো আমার এই 12টা দিন তাদের সঙ্গে একটা পরিবারের মতো আমি কাটিয়েছি। এবং সেইখানে এটা এক্সচেঞ্জ প্রোগ্রাম মানে সেই জায়গার যে কি বলে সংস্কৃতি, পোশাক, খাদ্য, সব কিছুর সঙ্গে আমাকে, তারপর তাদের যে অতিথি আপ্যায়ন, সব কিছুর সঙ্গে আমাকে কি করতে হবে, আমরা সম্পৃক্ত হব, প্লাস আমার দেশের যে কালচার সেটাকে আমরা আবার তাকে দেব। তো মজার বিষয়, আর এটা তো মহারাষ্ট্র, ইন্ডিয়া, আমি যখন ঢুকলাম তখন তারা আমাকে বলে দিল যে এখানে ঢুকতেই তোমাকে নমস্তে বলতে হবে। হ্যাঁ, তো আমি বললাম যে আই এম মুসলিম, আওয়ার স্পেশাল গ্রিটিংস ওয়ার্ড আসসালামু আলাইকুম। ওরা সঙ্গে সঙ্গে বললো ওকে ওকে। আমি ওইখানে সালাম প্রচলন করলাম, হ্যাঁ, এবং ওরাও দেখলাম যে ওইখানে মুসলিম আছে 2 জন স্টাফ, ওরা দেখা যেত যে আমাকে সঙ্গে সঙ্গে, এটাই হচ্ছে
এক্সচেঞ্জ ইসলামের সৌন্দর্য বা ইসলামের সৌন্দর্য এবং এক্সচেঞ্জ। হ্যাঁ, যে আমি আমার কালচারটাকে সেখানে কিন্তু, তারপরে আমি বললাম যে আমি তো নামাজ পড়বো, নামাজের তোমাদের জায়গা কোনটা। ওরা কিন্তু খুবই ইয়ের সঙ্গে কি বলে সম্মানের সঙ্গে আমাকে একটা নামাজের জায়গা দিল, কিন্তু আমাদের নামাজের জায়গাটা যেরকম হওয়া দরকার এটা ছিল না। পরে আফ্রিকান 2জন মেয়ে ছিল, তারা আমাকে তাদের বেডের পাশে নামাজের জায়গা করে দিল। তো এটাই কিন্তু এক্সচেঞ্জ। হ্যাঁ, এখান থেকে আমি অনেক কিছু শিখে আসছি। মানে আমার প্রোগ্রামটাই ছিল লিডার্স টুডে, মানে আজকের আমি অ্যাডাল্ট লিডার হিসাবে গেছিলাম। হ্যাঁ, না তাহলে তো যা আসছে যে আপনার পড়াশোনা, সংগঠন এবং বাইরের প্রশিক্ষণ এবং জামাত ইসলামের সাথে সম্পৃক্ততা, আসলে সব কিছু মিলে সমাজে যে বিষয়টা প্রচলিত আছে যে জামাত ইসলাম আফগানিস্তান করে ফেলবে, এই জায়গা নিয়ে আপনি আসলে কি বলবেন? হ্যাঁ, এটা আমার বাস্তব জীবন, আমার 2টা জীবনকে আমি উপলব্ধি করেছি। আমার প্রগতিবাদী জীবন, আমার ইসলামিক জীবন। প্রগতির সঙ্গে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই। হ্যাঁ, পর্দা প্রগতির কখনো অন্তরায় নয়। এটা আমি আমার বাস্তব জীবন থেকে আমার উপলব্ধি এবং আমার কর্মকাণ্ড। এটা ভ্রান্ত একটা ধারণা ইসলাম ফোবিয়া সৃষ্টি করার জন্য করা হয়, এটাকে ভাঙতে হবে আমাদের। হ্যাঁ, এবং এই ভাঙার কাজটাই আজকে জামাত ইসলাম করছে। জামাত ইসলামের যে পলিসি সামিট যেটা, সেখানে যত আমাদের জেন জি বলবো যেটা, যে তরুণী, তারা যে ফ্লুয়েন্ট ইংলিশে তাদের পলিসি, নারী সম্পর্কে তাদের পলিসিটাকে উপস্থাপন করেছে, এটা থেকে আমার মনে হয় না যে দেশের মানুষের মাঝে এই ফোবিয়াটা থাকবে যে জামাত আসলেই মেয়েদেরকে ঘরে বন্ধ করবে। আমার মনে হয় না যে জামাত ইসলাম মানে দায়িত্বে আসলে, দেশের দায়িত্বে আসলে কোনো নারী স্বাধীনতা হরণ করা হবে। এবং সে তার, আমি মনে করি যে নিরাপত্তার সঙ্গে তার মধ্যে যে দক্ষতা আছে তার বিকাশ ঘটবে। জি, আসলে রাজশাহী অঞ্চলে তো ডাক্তার জাহাঙ্গীর স্যার তো এখন নমিনি, জামাত মনোনীত। সেক্ষেত্রে রাজশাহীর নারীদের জন্য আপনারা কি করতে চান, তার পরিকল্পনা কি? আসলে প্রথম হচ্ছে তিনি চিকিৎসক। হ্যাঁ, ওনার যে একটা প্রথম কর্মসূচি, যদি তাকে জনগণ মনে করে যে এই দায়িত্বটা দিবেন মতামতের ভিত্তিতে, তাহলে প্রথম তার চিন্তাটাই হচ্ছে, বা আমারও পার্টিসিপেশন সেখানে থাকবে, যে নারী বান্ধব একটা রাজশাহী গড়া। নারী বান্ধব রাজশাহী যেমন শান্তির শহর, নারীদের জন্য এটা নিরাপদ শহর হবে। এবং এইখানে নারীদের যে স্বাস্থ্য সেবা, এটাকে সহজ করা। আমরা একটা কয়েকদিন আগেই ডাক্তার জাহাঙ্গীরের দিক নির্দেশনায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম। এখানে ব্যাপক আমরা সাড়া পেয়েছি। এবং সেইখানে উনি নারীদের ব্যাপারে স্বাস্থ্য সচেতনতা তৈরির ব্যাপারে যে তার পলিসি, এটার উপরে কথা বলেছেন। এবং নারী শিক্ষা, মানে আজকে দেখা যায় যে নারী শিক্ষাটাকে আমাকে একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। এই প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি যেমন হরিজনদের মধ্যে কাজ করি, রবিদাস পল্লীর মধ্যে কাজ করি, দেখা যায়। এবং আমার বাসায় 2জন হেল্পিং হ্যান্ড, ঢাকাতেও যখন ছিলাম তখনও ছিল, এখনও তাদেরকে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী। তো এই জন্য এই সম্প্রদায়ের সঙ্গে আমার কিন্তু খুব একটা গভীর সম্পর্ক আছে। এবং তাদের মাঝে যে মানে আমি মেধাবী ছাত্রী দেখি, এদের ভিতরে সচেতনতা তৈরিটা খুবই দরকার। এই জন্য প্রান্তিক পর্যায়ে, এবং তাদের জন্য সুদমুক্ত একটা ঋণ, যে মানে তার শিক্ষা জীবন শেষ করা পর্যন্ত এটা ব্যবস্থা, এটা ডাক্তার সাহেবের একটা চিন্তায় আছে প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য। রাজশাহীতে নারী ভোটারদের সংখ্যা অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনার নারী ভোটারদের জন্য আপনার কি বলার আছে? আর আমি তো আসলে নারী সমাজের সঙ্গে শুধু নির্বাচন না, আগে থেকেই কাজ করি। আর এখন আমাদের প্রায় 10,000-এর বেশি নারী ভোটার এখানে। এবং নারীদের মাঝে কাজ করতে যে তাদের মধ্যে আমরা স্বতঃস্ফূর্ততাও দেখছি। এবং আমার যেটা নারীদের প্রতি আহ্বান, যে যদি আসলে ইসলাম কিন্তু অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ কায়েম করার স্বপ্ন দেখায় এবং বাস্তবায়নও করেছে ইসলামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আমরা এই রাজশাহীটাকে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, মানে রাজশাহী করতে চাই, যেখানে
প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষই কি থাকবে, নিরাপদ থাকবে, প্রত্যেকের সুযোগ সুবিধা কি থাকবে, সমান থাকবে। এখানে নারী পুরুষ বলে না, হ্যাঁ, এবং এখানে মুসলিম অমুসলিম বলে না, এখানে যুবক বৃদ্ধ বলে না, প্রত্যেকের একটা কি থাকবে, এখানে নিশ্চয়তা থাকবে। মানে এসো গড়ি একসাথে বাংলাদেশ। বাংলাদেশ। তো এই জন্য নারীদের প্রতিও আমার আহ্বান যে এসো গড়ি একসাথে বাংলাদেশ, এই স্লোগানের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করে হচ্ছে যে এবার ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য তাদের মতামত আমার কাছে কাম্য। ধন্যবাদ। আর একটা প্রশ্ন রাখতে চাই যে আসলে আমাদের সমাজে কিন্তু স্পেশাল বাচ্চাদের একটা সংখ্যা রয়েছে, স্পেশাল মানুষদের একটা সংখ্যা রয়েছে, তো তাদের জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে? আসলে আমি নিজে হচ্ছে তাদের পরিবারের সদস্য। আমার একমাত্র ছেলে, সে হচ্ছে স্পেশাল, হ্যাঁ, সে অটিজমে আক্রান্ত। তবে আমি তাকে নিয়ে হতাশ না। যখন 4.5 বছর বয়সে ডিটেক্ট হলো যে সে অটিস্টিক, তখন সেটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে আমার দুটো সন্তান মেধাবী এবং সুস্থ, একটা সন্তান আল্লাহ এই বিশেষ দিয়েছে, এটার মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হতো যে এই ছেলেটা আমার ঘরে জন্মেছে জন্যই আমি হচ্ছে এই শ্রেণীটা নিয়ে চিন্তা করার সুযোগ পেয়েছি। আমি স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করি, আমার স্পেশাল ছেলের জন্যই বলবো কিনা যে এই জগৎটাকে আমি পরিচিত হয়েছি এবং তাদের পরিবারের সদস্য হিসাবে আমি নিজেকে চিন্তা করি। এবং স্পেশাল এই যে মানুষগুলো, এরা কিন্তু এক একটা সম্পদ, কিন্তু অবহেলিত, তাদেরকে নিয়ে কিন্তু কখনো চিন্তা করে না কেউ। যেমন এবার স্বনির্ভর প্রতিবন্ধী সংস্থার মানে ও হলো সভাপতি, হ্যাঁ, সিপি মমিনুল হক, ওর সঙ্গে আমার একটু কথা হচ্ছিল। তো সে বলল, আমাকে আন্টি বলে ডাকে, বলে আন্টি আমার নির্বাচন কমিশন থেকে নিশ্চিত করতে হবে যে আমার হুইল চেয়ার আমি উঠিয়ে নিয়ে আমার ভোট আমি দিব, এই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। কারণ আমি কেন অন্যের সহায়তা নিয়ে যাব? এই যে এই মানসিকতা, এই প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মাঝে যে এই যে একটা আত্মনির্ভরতা, এই আত্মবিশ্বাস, আত্মনির্ভরতার জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং তাদেরকে সম্পদ বানাতে হবে। আমরা জানি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ওই যে মুক্তা, যে কী বলে ওয়াটার, মানে আমরা বোতল ওয়াটার যেটা খাই, এটা কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারাই তৈরি, চলে এই ফ্যাক্টরিটা। আমরা তাদেরকে বিভিন্ন প্রোডাক্টিভ কাজে আমরা নিয়োজিত করতে পারি, তাদের উপযুক্ত এই জায়গাগুলোতে আমাদের চিন্তা করতে হবে এবং তাদেরকে কর্মক্ষম করতে হবে। রাজশাহীতে কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষও আছেন, তাদের নিয়ে কি আপনাদের কোনো প্ল্যান আছে? তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে আসলে আমরা একটু ভিন্ন চোখে দেখি, এটা নিয়েও আমি কাজ করি। আমার কাছে মনে হয়েছে যেটা সৃষ্টিকর্তার একটা সৃষ্টি বৈচিত্র্য, আমরা কেন তাদেরকে ভিন্ন আঙ্গিকে দেখব? আমি তাদের সঙ্গে বেশ 2-3 বছর থেকেই বিভিন্ন সময় তাদের বিভিন্ন প্রোগ্রামে আমি যাই এবং তারা খুবই আন্তরিক। এই আন্তরিকতার জায়গাটা থেকে তাদেরকে যদি আমরা তাদেরকে নিয়ে আমরা সমাজের ভিতরে সম্পৃক্ত করে, আমার কাছে খুবই মানে কি বলবো, এটাকে অদ্ভুত মনে হয় যে একজন তৃতীয় লিঙ্গের মানুষ কি পরবর্তীতে তাকে আর পরিবারে রাখা হয় না, তারা একটা তাদের জায়গায় চলে যায়। এটা কেন হবে? আমার কাছে সেদিন আমি তাদের সাথে বসছিলাম, তো ওরা বারবার আমাকে বলছে যে আমাদের একটা আশ্রয়ের জায়গা করে দিতে হবে, হ্যাঁ, যেই জনপ্রতিনিধি হোক। এবং তাদের কথা হলো যে আমি সিটি কর্পোরেশনের নাগরিক, আমাকে কেন দিবে মোহনপুরে জায়গা? তাই আমি বললাম যে একদম যৌক্তিক বিষয়, তবে তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তোমাদের আর 2টা সন্তান যদি বাবা মার কাছে থাকে, তোমরাও সেই বাবা মার সন্তান, এটা আগে নিশ্চিত করতে হবে। তুমি পরিবারের সদস্য, কেন মানুষ তোমার বাবা মাকে আঙ্গুল উঠাবে? যার জন্য সমাজের লোক লজ্জার ভয়ে তোমাদেরকে কেন বের করে দিবে? এটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি বৈচিত্র্য। তারা কিন্তু শারীরিকভাবে সামর্থ্যবানও, তাদেরকে আমরা প্রশিক্ষিত করে ফেলতে পারলে কিন্তু সমাজের জনসম্পদে কিন্তু পরিণত করা সম্ভব। তারা মাস্টার্স পাশও আছে, তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু এটা প্রকাশ করে না। তাই আমি বলে যে তোমার তো এটা ক্রেডিট, তুমি কেন? বলে যে না, আমরা যদি ওই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আমি যে তৃতীয় লিঙ্গের, এটা জানতে পারলেই
আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হবে, আমি তখন ওইখানে যেভাবে এখন যাচ্ছি সেটা পারবো না। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জি, তো ধন্যবাদ আমাদের কাছকে সময় দেওয়ার জন্য। আমরা অনেকগুলা বিষয় নিয়ে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী কীভাবে কাজ করছে এবং আপনার এই আসনে আপনারা কিভাবে কাজ করছেন, ডাক্তার জাহাঙ্গীর স্যারের কী ধরনের পরিকল্পনা রয়েছে, সব মিলাই আমরা আজকে যে কথাটি বলতে চাই, আসুন আমরা সকলেই নারী বান্ধব একটা সমাজ গড়ার জন্য সবাই আন্তরিক হই। সকলকে ধন্যবাদ। আরও একদিন অন্য কোনো অতিথি নিয়ে দেখা হবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।